আমি এটা খুব সহজ করে রাশিয়া যুদ্ধ করে ঠিক করে নেয়। রাশিয়া একটা ফ্যাসিস্ট কান্ট্রি, রাশিয়ার মধ্যে দুগিন একটা খারাপ লোক। কারণ দুগিনকে বুঝতে হলে আপনাদের হাইডেগার পড়ে আসতে হবে। কারণ দুগিন তো রাশিয়ান ফিলোসফার হলো, দুগিন তো পাওয়ারফুল থিঙ্কার, এবং সে পাওয়ারফুল থিঙ্কার আকারে সে কী বলতেছে? দুগিন বলতেছে যে এই পর্যন্ত মানব ইতিহাসের 3টা যে ইডিওলজি আছে, লিবারালিজম, তারপরে কি কমিউনিজম, ফ্যাসিজম, এই 3টা ইডিওলজি যে কম্পিটিং করেছে, এই কম্পিট করার ফলে এই 3টা ইডিওলজিও মানব জাতিকে কোনো সঠিক কৌশল নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। আবার তিনি বিচক্ষণতার কাজ করেছেন। শুধুমাত্র হলে যখন তিনি আগরতলার ষড়যন্ত্রতে ধরা পড়েছিলেন, পাকিস্তান গভর্নমেন্টের কাছে কি এভিডেন্স ছিল যে তিনি আসলে আগরতলার ষড়যন্ত্র মামলা দেখেছিলেন? আপনি কি পড়েছেন? জি, হ্যাঁ, আপনার কি মনে হয় ছিল? না, আমি যাই, আপনারা ইয়াংরা যারা পলিটিক্স করেন মোটামুটি হতে পারে বোধে বলবেন না জানলে বলে যান নাই। ভেরি গুড, অবশ্যই ছিল। যখন বিচার চলছিল তখনকার যারা গল্পগুলো জানেন, তার সঙ্গে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যিনি ছিলেন, তার নাম কী ছিল? সফদার, গোয়েন্দা প্রধান যিনি, তার একই সঙ্গে বড় হয়েছেন। তারা কোথায়? মুসলিম হোস্টেলে তুই করে কথা বলতেন পরস্পর। তো সফদার যখন তার সঙ্গে কথা বলতে গেছে, তখন আমি পুরো ডিটেল এখন আপনাকে পাবলিকলি বলবো না, যারা শুনতে চান পরে আলাদা করে বলবো। সেখানে তিনি পরিষ্কারই শেখ মুজিবকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তুমি ধরা পড়ে গেছো, কারণ তোমার সম্পর্কে সমস্ত তথ্য পাকিস্তানকে দিচ্ছে মার্কিন ইন্টেলিজেন্স, তাদের কাছে আসে, বিচার হয়ে তোমার বিচার হয়ে যাবে, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ। আমি তাহলে উপায়টা কি? কারণ তুমি যদি, আমি তোমার বন্ধু দোস্ত, তুমি যদি আমাকে একটা অ্যাপ্লিকেশান লেখো প্রেসিডেন্টের কাছে ক্ষমা চায়া, আমি তোমার জন্য একটা ক্ষমা চেয়ে আনতে পারবো, এটা পারবো অ্যাজ এ বন্ধু। শেখ মুজিব প্রথমে রাজি হয়নি, তারপর শেখ মুজিব তখন রাজি হয়েছেন। রাজি হয়ে তিনি ড্রাফটটা যখন করা হয়, তো তাহলে তুই ড্রাফটটা করে দে। সাবধান তখন খসড়াটা করলেন, যখন শেখ মুজিবের হাতে যখন দিলেন, শেখ মুজিবুর রহমান বললেন, আচ্ছা ঠিক আছে করুন। তো অবভিয়াসলি বিমর্ষ বাংলাদেশের একজন নেতা, জনগণ নন্দিত, ছোটোখাটো নেতা না, তিনি তো আসলে নিজের স্বার্থের জন্য কিছু করছেন। তার মুখটা ম্লান। সফদার তখন একটা বুদ্ধিমানের একটা প্ল্যান করলো। সে দেখলো যে শুধু বাঙালি, সে গোয়েন্দার ঝামেলা তো বাংলাদেশে, তারা তো বাংলাদেশে, তারও তো একটা টান আছে। আর পাকিস্তানের সেই রাজনীতির মধ্যে তো তারও তো দেখতেছে যে সে তো একটা নিয়মতান্ত্রিক রাজনীতি করছে, এবং সেখানে তো আসলে তার একটা স্বীকৃতি থাকা দরকার। এরকম তো লিডার তো হঠাৎ করে তৈরি হবে না। আবার তখন সে শেখ মুজিবের শেষ একটা কথা বলেছিল যে শুনছিস নাকি? বলে কি? যখন কলমটা দিছি কিন্তু না, আন্দোলনটা শুরু হয়ে গেছে। আন্দোলন তো শুরু হয়ে গেছে। সে মধ্যে কী হয়েছে? আরে ভাসানি নামে গেছে রাস্তায়। তো ভাসানি কী বলে? তো ভাসানি নামের রাস্তায় গিয়ে বলতেছে শেখ মুজিবকে আনবো, জেলের তালা ভাঙবো। ভাসানি রাস্তায় তখন স্লোগান দিচ্ছে জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। তখন শেখ মুজিব তাই নেই, হ্যাঁ তাই তো। শেখ মুজিব কাগজটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি কিন্তু ড্রামার জন্য কথাটা বলছি না, একদম এটাই হিস্ট্রি। ঠিক আছে, যাওয়া হবে। সফদার তাকে যে ইঙ্গিতে, সেটা বলতে পারে না তো সাইন করেছে আসলে কিন্তু আন্দোলনগুলো বেরিয়ে যাবে, এটা বলতে পারে না, তো সরকারি কর্মচারী। কিন্তু তার যেটা বলার ইঙ্গিতে, এটা তো বলা হয়ে গেছে। শেখ মুজিবের পলিটিক্যাল ইন্ট্রুশন, এটা কনসিকুয়েন্স। ভাসানে যদি নামে এর মানে কি দাঁড়ায় তো বুঝে গেছে। ভাসানি তো বাইরের লোক নাই, জানে চাইনিজ থেকে আরম্ভ করে আমেরিকান, বাংলাদেশে পাকিস্তান আর্মির সঙ্গে সম্পর্কটা কী, ঘটনাটা কী। যদি এটা হয়ে থাকে, ভাসানি যদি নেমে থাকে, তো ইট হ্যাজ এ পলিটিক্যাল মিনিং। তাহলে শেখ মুজিবও বুঝে গেছে পলিটিক্যাল, তেমনি রাজনীতি করে।
আমি এই কথাগুলো ডিটেলে বলতেছি, আমাদের তরুণ যারা রাজনীতি করবে বা আমাদের দেশে রাজনীতি করবে তারা বুঝবেন যেগুলো পলিটিক্যাল ইনটিউশন, জিও স্ট্র্যাটেজিক ইস্যুগুলো থেকে বোঝাটা অসম্ভব গুরুত্বপূর্ণ। ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, যেখান থেকে কোনো ফল পাবেন না। শেখ মুজিব বেরিয়ে আসছে, ইলেকশন হওয়ার পরে এরপরে কী হওয়ার কথা ছিল, শেখ মুজিব বাংলাদেশের ইলেকশন হলো, প্রধানমন্ত্রী যখন নেগোসিয়েট চলতেছে তাদের সঙ্গে ইহাইয়ের সঙ্গে, তখন তো তার প্রধানমন্ত্রী হওয়ার কথা, ইলেকশন তো শেষ। তাকে প্রধানমন্ত্রী হতে কে তখন বিরোধিতা করলে? ভুট্টো করেছে। তো যেই ভুট্টো এই কাজটা করলো, করে পাকিস্তানকে ভাঙলো শেষ পর্যন্ত, সেই ভুট্টো কি শাস্তি হয়নি? হ্যাঁ, হয়েছে। তো ব্যাপারটা তো এমনি তো কোনো যদি আনচার্টেড, এমনি তো চলে যাবে যে ভুট্টো তো আপনি এমনি ভুট্টো কৃষিবিধিতে ভাসিয়ে দিচ্ছেন আপনি, কী অভিযোগ? কিছু না, ইউজলেস। বিকজ সে যেটা করেছে তো পাকিস্তানকে বুঝে নেয়, পাকিস্তান আর্মি যারা যে গ্রুপগুলো এই কাজটা করছে তারাও তো ইকুয়ালি পানিশড। তাহলে আমরা জিও স্ট্র্যাটেজির আলোতে নির্মোহভাবে যখন হিস্ট্রিটা বুঝি, তখন বুঝি ঘটনাগুলো কী করে ঘটে। তার মধ্যে অনেক ডিটেইল, অনেক ধরেন এই পদ সেই পদ, নানান ধরনের ভূমিকা আমরা আলোচনা করতে পারি। আমরা তো বড় একটা কী বলে প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করছি ঘটনাগুলোকে। তাহলে 71-এর পরে যখন শেখ মুজিবুর রহমান একটা খণ্ডিত বাংলার মফস্বলের নেতা হলো, তো শেখ মুজিবুর রহমানের কোনো সিগনিফিকেন্স আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? কোনো তাৎপর্য আছে? আর ইউজলেস, লেফট গেল। বাংলাদেশ চলে গেল ইন্ডিয়ার হাতে। পরবর্তী যখন ইন্ডিয়ার সঙ্গে যখন সম্পর্ক বাড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের, কেমন এই আমি সম্প্রতিকারের কথা বলছি, তাদের সঙ্গে যখন জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট গড়ে উঠল, ইন্ডিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্টে গড়ে তুলল, সেখানে ব্রেজনেস সিরিজকে আমি যে এলাকাটা আপনাদেরকে পড়তে বলছি, পড়লে আপনারা দেখবেন তারা পরিষ্কারই বলছে যে ইন্ডিয়ার হলো যে সাউথ এশিয়ায় সেটা প্রায় হলো একমাত্র স্টেবিলিটির একটা মাত্র দেশ যারা এখানে স্টেবিলিটি রাখতে পারে। তো আপনি ভারতের অধীনে জিও স্ট্র্যাটেজিক্যালি একটা জায়গা, একটা জনগোষ্ঠী যারা ট্রাভেল যেন তৈরি করতে না পারেন, বন্ডল করতে না পারেন, এটা যেন কি যারা করতে না পারেন, এটাকে দেখভাল করবে ভারত, দিল্লি, ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মানে ওয়াশিংটনে বাংলাদেশের জন্য আলাদা কোনো দপ্তর নেই, এখন হচ্ছে কিনা বলতে পারবেন। ইন্ডিয়া যা বলে ওটাই ইউএসএ করে, ইন্ডিয়া যা বলে ওটাই ইউরোপ করে, কারণ আপনি ইউ আর ইনসিগনিফিকেন্ট ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরও নতুন যখন এই চায়না যখন ডেভেলপ করলো, তখন আপনি কি ওর নাম কি আমাদের আরেকজন আমেরিকান এম্বাসেডার, সে বারবার বলতো না বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের জিও স্ট্র্যাটেজি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতো। খেয়াল আছে আপনাদেরকে? সেই সময় যখন ব্লু ওয়াটার কম্পিটিশনটা শুরু হয়েছিল, যে এই সাউথ চায়না সির যে কনফ্লিক্টটা শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তারা এই কথাগুলো বলছে যে বাংলাদেশের সঙ্গে তারা একটা সম্পর্ক করতে চায়, যেটা মূলত বে অফ বেঙ্গলে যেন নিয়ন্ত্রণটা মার্কিন যুক্তরাষ্ট্রের থাকে। ফলে জিও স্ট্র্যাটেজি ঠিক করে পলিটিক্স আপনার। একই কেন্দ্র করে যেসব রাজনীতিগুলো পরবর্তীতে গড়ে ওঠে বিভিন্ন দেশের মধ্যে, তার সঙ্গে যেসব মতাদর্শগুলো আমরা হাজির করি, তার জিও স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনটা থাকবেই। এটার বাইরে আপনি এটা কিছু করতে পারবেন। তো এটা একটা প্রেক্ষাপট দিন আমাদের সাউথ এশিয়ার কাছ থেকে। এখান থেকে গিয়ে আমরা ইতিমধ্যে মেলা জল গড়িয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ওয়ার্সো প্যাক্ট কান্ট্রিজগুলো ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়নের দাবিটা হলো যে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গর্বাচবের যখন তিনি কথা বলছিলেন ক্লিন্টনের সঙ্গে, তখন যে ইস্টওয়ার্ড এক্সপানশন হবে না, এবং জার্মানি, বিভক্ত জার্মানি যখন একত্র হয়, সে একত্রকরণে তারা বাধা দেবে না, যে যদিও জার্মানি তখনও পর্যন্ত ন্যাটোর সদস্য। কথাটা খেয়াল, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট।
জার্মানি তখন ন্যাটোর সদস্য, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে সোভিয়েত ইউনিয়নকে যে তোমরা ঢুকতে দাও, বার্লিন ওয়াল ভেঙে গেছে, জার্মানি একত্র হোক, কেমন? আমরা ইস্টওয়ার্ড এক্সপ্যানশন করবো না, ন্যাটো এতটুকু, মানে রাশিয়া ইস্টওয়ার্ড এক্সপ্যানশন মানে রাশিয়ার পূর্ব দিকে ন্যাটো দেশগুলোকে তাদেরকে ন্যাটোর অন্তর্ভুক্ত করব না। অন্তর্ভুক্ত করা মানে হচ্ছে সেসব দেশগুলোতে তারা মিসাইল মানে পারমাণবিক মিসাইল রাশিয়ার দিকে তাক করে বসায় রাখবে না। এই দেশগুলো যদি না করে তারা স্বভাবত একটা বর্ডার, একটা বাফার বর্ডার সেনাগুলো পায়, যে দেশগুলো স্বাধীন কিন্তু তারা বাফার আকারে সে জায়গায় তারা থাকতে পারে। এই কথাগুলো তারা বারবার এই আর্গুমেন্টে তারা দিয়েছে। চমস্কি লেখা যখন পড়বেন কিংবা আপনি যেটা বলছেন যখন হাসায়নার লেখা যাবে, তারা পরিষ্কারই বলছে যে আজকে ইউক্রেনের এই ক্রাইসিসের জন্য 100% মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। কারণ এটা তো তারা কথা দিয়েছিল রাশিয়াকে। এখন রাশিয়া তারপরেও তোমরা আরও অন্যান্য দেশকে তোমরা ঢুকিয়েছো ন্যাটোর অন্তর্গত। আমি ডিটেলে গেলাম না, আমার কাছে 5টা লেখা আছে। হ্যাঁ, আমি খুব খুশি হব যদি আপনারা গিয়ে বাড়িতে গিয়ে পড়েন। এখন তারপরে দরকার নেই, কিন্তু আমরা এগুলো আমি ডিটেল করছি। আমাদের এখনকার আলোচনা যেটা গুরুত্বপূর্ণ সেখানে খেলা হাইলাইট করবো। কেমন? আমি আরও লিখবো, আপনি যদি আমাকে একটুখানি মনে ওকে পড়ার পরে যদি মন্তব্য করেন আরও কিছু এলাবোরেট আর লসন, আমরা তার সময় পাই না যতটুকু পারি করতে, কিন্তু আমি নিঃসন্দেহে চেষ্টা করবো এই কথার পরিপ্রেক্ষিতে আমাদেরকে আরও বিভিন্ন বিষয়ে উত্তর দিয়ে দেয়। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই যে ইস্টওয়ার্ড এক্সপানশনটা ন্যাটোর, এটা রাশিয়া খুব সিরিয়াসলি নিয়েছে শুরু থেকে। তারপর ইউক্রেনের ভেতরে যে দ্বন্দ্ব, তাদের বিভিন্ন দলের মধ্যে যে দ্বন্দ্ব, পলিটিক্যাল যে দ্বন্দ্ব, কেমন, তার মধ্যে রুশরা আছে, তার মধ্যে ইউক্রেনও আছে, কেমন, তাদের মধ্যে যে আভ্যন্তরীণ যে রাজনৈতিক, এটা অনেক জটিল। কেমন, এটা খুব সিম্পল না যে আপনি আমার, তার মধ্যে শুধু তাই না, মানে রাশিয়া যখন দাবি করে যে ইউক্রেনের যে ক্ষমতায় যারা প্রধান ভূমিকা পালন করছে এরা সব হচ্ছে ফ্যাসিস্ট। রাশিয়ার জন্য ফ্যাসিস্ট কথা এরকম বলছি, ফ্যাসিজমটা ভয়ঙ্কর রকম সিরিয়াস ব্যাপার। আমার আপনার জন্য হিটলার ইহুদি মারছে, এটাই শোনা হতে জানি। হিটলার ইহুদি মারল কি মারল না, এটা ইহুদি না। আমি যে কথা নিয়ে বলেছি, রাশিয়ার জন্য নাৎসি মানে যারা কী করেছে, যাদেরকে হাত থেকে যুদ্ধ করতে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে রক্ষা করতে গিয়ে 70 মিলিয়ন রুশ নাগরিক শহীদ হয়েছে। সিরিয়াস ব্যাপার তার জন্য। তো আপনি কিন্তু সেন্সিটিভ হতে হবে না। চমস্কি যেটা বলছি, আপনার তো ইউ হ্যাভ টু বি সেন্সিটিভ, কারণ আপনি ইরেশনাল হতে হবে না। তার কিছু জেনুইন গ্রিভেন্স আছে। এখন পুতিনের, এটা চমস্কি বলে, এখন পুতিনের ব্রেন ছোট কি বড়, সে কি পাগল না বলে হাসতেছে চমস্কি, যে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাইকিয়াট্রিস্টরা প্রমাণ করতে ব্যস্ত যে সেটা পাগল লোক। এটা ইররিলেভেন্ট এই কথাগুলো বলা, কারণ রাশিয়ার তো একটা জেনুইন সিকিউরিটি কনসার্ন আছে। তুমি আমার দিকে পারমাণবিক বোমা তাক করে রাখবা আর আমি তোমাকে ছেড়ে দেবো। আমি বারবার তোমাকে বলতেছি তুমি এটা কথা দিচ্ছি, তুমি এটা রক্ষা করছো না, তার একটা গ্লোবাল অর্ডার তুমি রাখতে দিচ্ছ না, সিকিউর করতে দিচ্ছ না। তাহলে এটা আপনারা মনে রাখবেন। প্রথম ইউক্রেন যুদ্ধের মূল কারণটা হচ্ছে এসেনশিয়াল, এটা আমার থেসিস, আপনারা অ্যাকসেপ্ট না করলে সমস্যা নেই। এসেনশিয়ালি আমি চমস্কি এবং জনের সঙ্গে একমত, এসেনশিয়ালি তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। কেমন? আরেকটা যেমন আরেকটা যদি ইউটিউবে যদি পান, তার বইতে পড়লে খুবই ভালো। আপনি পড়লে আরেকটা জিনিস দেখবেন যেটা আমার আলোচনার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। সেটা তিনি বলছে লিবারালিজম এজ এ ফলস প্রমিস। আমি জানি কেউ শুনেছেন, ইউটিউবে আছে এটা, কিন্তু তার বইতে আরও ভালোভাবে দেওয়া আছে যে লিবারালিজমের যে কথাটা মার্কিন যুক্তরাষ্ট্র বলে এটা ভুয়া তত্ত্ব। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের হিস্টোরিয়ান বলতেছে, আমি বলতেছি না, ঠিক আছে না, যেটা ভুয়া তত্ত্ব। কারণ এই লিবারালিজমটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করবার প্রোপাগান্ডা। তার যে রণধ্বনি হলো লিবারালিজম। আপনি যখন বলেন যে মার্কিন চীনা তো সবই হয়েছে, ঠিক আছে, ভালো, এত লোক উঠছে, গরিব, কিন্তু ওটা তো টোটালিটেরিয়ান স্টেট, এটা তো গণতন্ত্র নাই। এই যে ক্যাম্পেইনটা বিশ্বাস করাতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিকভাবে, ঠিক আছে, 90% লোক এটা বিশ্বাস করে। আমি ঠিক বলছি কিনা সাদ্দাম? হ্যাঁ,
জন বলবে তাই, নন চস্কেও বলবে এটাই, যে এটা হচ্ছে সিম্পলি প্রোপাগান্ডা, ইডিওলজি এবং অস্ত্র, যুদ্ধাস্ত্র বলে। লিবারালিজম তাদের ইডিওলজিক্যাল উইপন, তারা উইপনাইজ করতেছে, তারা ওদের ভাষায় লিবারালিজমকে। লিবারালিজম হ্যাজ বিন উইপনাইজড, উইপন আকারে ব্যবহার করছে আপনার বিরুদ্ধে। ঠিক আছে, আপনি লিবারালিজম না চিন্তা দাবি করেন নাই যে আমি গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু পরিষ্কারই বলতেছে জনগণের যারা শত্রু তাদের বিরুদ্ধে আমরা একনায়কতন্ত্র, এটা তো লুকাবার তো কিছু নেই। এই জনগণের যারা মিত্র তাদের সঙ্গে তো আমাদের কোনো একনায়কতন্ত্র, ওদেরকে নিয়ে তো আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। কেমন লেনিনের যে পুরনো থিসিস, সর্বরা শ্রেণীর একনায়কত্ব মানে তো গণতন্ত্র, কেন? তার সর্বরা শ্রেণী একনায়কত্ব মানে বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে একনায়কতন্ত্র, সর্বরা শ্রেণীর বিরুদ্ধে তো একনায়কতন্ত্র না, তাদের বিরুদ্ধে তো গণতন্ত্র। কেমন লাগে এই যে একনায়কতন্ত্র এবং গণতন্ত্রের এই জুরিডিক্যাল তর্কটা আপনি পাবেন মেলায় ঘুরি ঘুরি, এগুলো রিজলভ হয়ে গেছে ফিলোসফিক্যাল লেভেলে। কার্ল শ্মিট থেকে আরম্ভ করে বহু লেভেল এইসব ভুয়া কথা বলে লাভ নেই। কারণ জনগণ একটা কালেকটিভ, জনগণ যখন কোনো লড়াই যুক্ত হয় তখন কালেকটিভ জনগণের ইচ্ছাটা তো প্রকাশিত হয় কোনো না কোনোভাবে তার সিকিউরিটির ব্যাপারে। 1971 সালে আমরা যখন যুদ্ধ করছিলাম, তো আমরা তো যুদ্ধ করছি ঠিক আছে, ভোট দিয়ে শেখ মুজিব করে দিচ্ছিল, কিন্তু সেই যুদ্ধে কি সমস্ত জনগণ একত্রিত হয় নাই? এটা কি গণতন্ত্র ছিল না? কি মনে হয় গণতন্ত্র ছিল? অবশ্যই। দে ম্যানিফেস্টেড ডেমোক্রেসি নট বাই ভোট ব্যালটস, ম্যানিফেস্টেড বাই এক্সপ্রেসিং দেয়ার ইউনিটি টু দ্য ডিসিশন। তাহলে গণতন্ত্রের যে প্র্যাকটিসটা করে লিবারালিজম, সেই প্র্যাকটিসটাকে তারা বলতেছে ভুয়া, ভোট ভাটি করে যেগুলো করে হলো ভুয়া জিনিস, ওদের লোককে আমরা জন্য হলো তারা করে। কিন্তু পপুলার পিপলের উইলকে যারা নিয়ে আসে এবং সেটাকে যারা প্রোটেক্ট করে, এদের বিরোধিতা যখন করে, এটাকে আমরা বলি, ওরা বলে একনায়কতন্ত্র। এই জন্য দুগিন, আলেকজান্ডার দুগিন এরা বলতেছে যে এই জন্য ট্র্যাডিশনটা ম্যাটার করে, ট্র্যাডিশনকে প্রোটেক্ট করাটা খুব ম্যাটার করে। কেমন বাংলাদেশে শাপলা শাহবাগের সময় আপনি খেয়াল করবেন কেন, যখন ভারত ওপেনলি বলতে, কোনো দেশ এটা করে না, যে ওপেনলি বলতেছে সাপোর্ট দিচ্ছে তাদের রাষ্ট্রের মন্ত্রী, কি ওদের যে আরে কী মন্ত্রী বলে, উপদেষ্টা, তাদের নিরাপত্তা উপদেষ্টা, হ্যাঁ না না ওই সময় আমার লেখাতে আছে, আমি নিজে বলে গেছি, সাপোর্ট দিচ্ছে। এটা তো ওরা করতে পারে না। তাহলে এর যে জায়গাটা, সেইখানে গিয়ে পরিষ্কারই তিনি বলছেন যে তারা শাহবাগকে তারা সাপোর্ট করে। রাষ্ট্র তো সাপোর্ট করার তো দরকার নেই, রাষ্ট্র ওপেনলি নগ্নভাবে ইন্টারভেন করতেছে। তাহলে শাহবাগের বিরুদ্ধে যখন হেফাজত আসে, এটা তো একই সঙ্গে শুধুমাত্র নাস্তিকবাদীদের বিরুদ্ধে লড়াই তা তো না, একই সঙ্গে তো একটা দিল্লি বিরুদ্ধে লড়াই হয়েছে। ঠিক আছে, আমার যে কারণে শাহবাগকে আমি আনকন্ডিশনালি সাপোর্ট করি, এই কারণে শাহবাগ তো আসলে ন্যায় বিচার চায় না বা বিচারটা চায় না, তারা ফাঁসি দিয়েছে, এটা তো অবভিয়াসলি এটাকে সাপোর্ট করার কোনো যুক্তি নেই। বিচার তো আমরা কেউ বিরোধিতা করি। তাহলে সেই জন্য আমি বলছি যে আমরা যখন এই ভূ রাজনীতিকে বোঝার চেষ্টা করি যখন, আমাদের খেয়াল করতে হবে তার সঙ্গে সবসময় কোনো না কোনো আদর্শিক প্যারালাল এটা চলে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষা করার যে আদর্শ, এটা কি বলা হয় লিবারালিজম। তার মানে কি লিবারালিজমের বিরুদ্ধে করবো আমরা কি চাইবো না গণতন্ত্র? অবশ্যই চাইবেন। যেটা আমি এর আগে বলছি, আপনার কালেকটিভ ইন্টারেস্ট সেটার আশাতেও বলছে, যারা দক্ষিণের অনেক প্রবলেম আছে, কিন্তু একটা কথা সে পরিষ্কারই বলে, কিন্তু তারপরেও রাশার যে পলিটিক্যাল এক্সিস্টেন্সটাতে ইম্পর্ট্যান্ট এবং সেটার যে আমার প্রধান কনসার্ন, এটার দিকে তো খেয়াল করতে হবে। আমি গণতন্ত্র দিয়ে কী করবো যদি আমার বাংলাদেশ যদি ডাজ নট ইভেন এক্সিস্ট, তা আমি গণতন্ত্র দিয়ে কী বুক, আমি খালি গণতন্ত্র দিয়ে কি ধুয়ে খেতে পারবো নাকি? আমাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সটা খুব মুখ্য হয়ে ওঠে। যুদ্ধাবস্থার মধ্যেও কি গণতন্ত্র চর্চা করা যায়? চর্চা তো করা যায়। তো ভূ রাজনীতির দিক থেকে আমি মনে করি যে
এই জায়গাটা যদি আমরা বুঝি তাহলে এখনকার যে দ্বন্দ্বটা সেই দ্বন্দ্বের মধ্যে প্রধান কাজটা হচ্ছে যে রাশিয়া তার যে পজিশনে যুদ্ধটা করেছে এটা খুবই ভালো হতো যদি এটা সমাধান করা যেত, কিন্তু এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রধানত দায়ী। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম আমার যে অ্যানালিসিস। সেকেন্ড অ্যানালিসিস, যুদ্ধ তো অবশ্যই আমরা কেউ পছন্দ করছি না। সেই যুদ্ধটা করতে গিয়ে আমরা দেখলাম যে এই প্রথম ইউরোপের রেসিজমটা খুব নগ্নভাবে হাজির হয়ে গেছে। আগে আমরা এত নোংরাভাবে দেখতাম, কারণ এর আগে যখন আফ্রিকা থেকে লোকরা ঢুকতে গেছে, এবার সিরিয়া থেকে যখন লোকরা ঢুকতে গেছে তখন তাদেরকে অনেকে তারা ঢুকতে দেয়নি। কিন্তু যখন এরা ঢুকতে গেল এবং তাদেরকে যখন মনে করিয়ে দিল এই তোমরা অন্যান্য দেশের লোক, অনেক নাইজেরিয়ানকে ঢুকতে দিচ্ছে না কেন, কালো ঢুকতে দিচ্ছ না কেন, বা আগেরকে তোমরা একটু ঝামেলা করছে লেগে যেত, না না ওরা তো আমাদের মতো না, ওরা আনসিভিলাইজ ছিল, আর এরা তো ইউরোপিয়ান আমাদেরই মতো। এটা আমার লেখাতে আসছে, আপনি দেখবেন আমি সবই ডিটেল ব্যাখ্যা করে বলছি, আমি তো ডিটেলে যাচ্ছি না এগুলো। তাহলে ইউক্রেন যুদ্ধ আমাদেরকে এটাও দেখিয়েছে যে ইউরোপে যে রেসিস, তার কোনো রেসিজম তা যায়নি, ঠিক না, যায়নি। ফলে আমাদের এত অতি উৎসাহী হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা হলো আমার 2 নম্বর অবজারভেশন। আর আগেরটা তো অবজারভেশন আপনাকে আমি বলেছি যে এই যুদ্ধটাই প্রথম আমরা দেখলাম যে অনেকগুলো তথাকথিত পুরনো থিসিস এটাকে সে নাকচ করে দিয়েছে, যে আমরা তথাকথিত সিভিলাইজেশনাল কনফ্লিক্টের যে কথাটা আমরা হান্টিংটনের কাছে শুনেছি, এটা আসলে কোনো বেসিস নেই। ইউরোপ এখন ইউরোপের সঙ্গে যুদ্ধ করছে, খ্রিস্টানের সঙ্গে লড়াই করতেছে, ঠিক আছে। এবং আর কি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাই তথাকথিত সিভিলাইজ কান্ট্রিগুলো সিভিলাইজের নিজেদের মধ্যে লড়াই করতেছে। সিভিলাইজেশন কনফ্লিক্ট নেই, যে কনফ্লিক্ট উইদিন দ্য সিভিলাইজেশন। তো এইগুলো আপনার ইউক্রেন যুদ্ধের এই পুরো সামগ্রিক পরিস্থিতি। টেকনোলজিক্যাল আলোচনাগুলো ডিটেল আপনার হয়তো পরে আমার লেখাতে আমরা দেখবো যে এটার মধ্যে আপনার ওয়ারফেয়ারের কতগুলো কোয়ালিটিটিভ পরিবর্তন ঘটেছে এবং ঘটছে, খুব ইম্পর্টেন্ট এটা। আর রাশিয়ার মোরালকে ডাউন করার জন্য বলছে, রাশিয়া তো একটা এরকম ইউক্রেনের মধ্যে একটা ছোটো দেশ, লোক মনে করছে একদিনে কিয়েভ দখল হয়ে যাবে, এখন দখল হচ্ছে না, তো সময় রাখছে। তো হতে পারে রাশিয়া হয়তো বা কতগুলো ডেফিট হয়তো ফেস করেছে, যুদ্ধ তো আমার ডিটেল আমাদের পক্ষে জানা সম্ভব না, কিন্তু আমি যেটা দেখেছি মারিউপোল বা বিভিন্ন জায়গাতে যেটা ডিটেলে বুঝে দেখলাম যে রাশিয়ার একটা স্লো পলিসি আছে, আসতে যাওয়া পলিসি আছে, কেমন আসতে যাওয়া পলিসি আছে। শুরুর দিকে হয়তো সে ভেবেছিল যে কিয়েভ দখল করে হয়তো বা সে সরকার রেজিম চেঞ্জ করবে, এরকম একটা ইচ্ছে থাকতেও পারে, যেটা আমেরিকানের যে প্রোপাগান্ডা করছে এটা না পারে সরে গিয়ে তারা অন্য জায়গায় হতে পারে, কোয়াইট পসিবল, অসম্ভব কিছু না, সম্ভব। কিন্তু এই যুদ্ধ আমার সেকেন্ড পয়েন্ট, এই যুদ্ধ কি থামবে তাড়াতাড়ি? আমার সন্দেহ আছে। সন্দেহ হচ্ছে দুটো কারণে। যদি আসলে এই জিও পলিটিক্সের যেটা আমরা আলোচনা করছি এটা যদি সঠিক হয় তাহলে এই যুদ্ধ থামবার সম্ভাবনা খুবই কম। কী রূপ নেবে বলতে পারবো না। এটা পারমাণবিক যুদ্ধ বা বড় ধরনের সত্যিকারের ইউরোপব্যাপী যুদ্ধের রূপ নেবে কিনা এটা জানি, কারণ ইউরোপের রেজিস্ট্যান্স আছে এর বিরুদ্ধে। ইউরোপের জনগণ আদৌ এটার পক্ষে আছে কিনা এটার আমার সন্দেহ আছে। রাশিয়া একটু স্লো হয়ে যাওয়া তার অপারেশনটা, সেটার পক্ষে আমি তার সামরিক বিশেষজ্ঞ নেই, ভিতরে আবার তথ্য পুরোপুরি আমার কাছে নাই বাংলাদেশে বসে। আমার কাছে মনে হয় যে রাশিয়া স্লো যেতে চায় শীত পর্যন্ত। তার যে ইউরোপের যে আপনার তেল বা গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, এই গ্যাস তেল বন্ধ করা পর্যন্ত, শীত আসা পর্যন্ত স্লো থাকবে, এরকমই থাকবে। সে যে জায়গা আছে স্ট্যাটাস কো, এখন সে চারদিকে ঘিরে ফেলেছে ইউক্রেনকে এবং ঘোষণা দিয়েছে যদি কোনো অস্ত্র কিছু যায় ইউক্রেনে ওটাকে সে আক্রমণ করে, সে বলে দিয়েছে অলরেডি। ফলে যুদ্ধ আরেকটা চরিত্র নিচ্ছে। এটা কত দীর্ঘদিন এটা ইউক্রেন করবে আপনি খেয়াল করেন। খালি যুদ্ধ চালাবে যেন মার্কিন যুক্তরাষ্ট্র কত $1 বিলিয়ন খরচ করতেছে অনলি ফর দিস ওয়ার, এই প্রক্সি ওয়ার চালাতে। তো মার্কিন যুক্তরাষ্ট্রকে এই প্রক্সি ওয়ার এত দীর্ঘদিন চালাবার জন্য ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারটা তার ঠিক আছে। আমার কাছে এই 4 নম্বর যেই অবজারভেশন সেটা না, ডলারের পতন ঘটবার যে কথাগুলো শুনতেছেন আপনারা, যে এই যুদ্ধের ফলে ডলারের পতন ঘটবে। শুরুতে বলা হয়েছে রুবেলের পতন ঘটবে,
তাহলে পুটিনের যে পাল্টা যেসব তার বক্তব্য, পাল্টা যেসব স্টেপসগুলো তিনি নিয়েছেন, সেখানে আপনাকে তেল কিনতে হলে রাশিয়া থেকে আপনাকে রুবেলে টাকা দিতে হবে। এই যে পরিবর্তন, আপনার ডলার থেকে রুবেলে শিফট করা, ইউরো থেকে রুবেলে শিফট করা, এটা গুরুত্বপূর্ণ কাজ। এবং রুবেলের দাম ইন্টারন্যাশনালি বেড়ে গেছে, কমে নেই। কিন্তু রাশিয়াকে লং টার্ম ইকোনমিক কোনো ক্রাইসিসের জন্য সাফার করবে, কিন্তু ইউরোপের মতন করবে না। কারণ মূলত ক্রাইসিসটা সাফার করতেছে ইকোনমিক্যালি সবচেয়ে বেশি আমেরিকান যুক্তরাষ্ট্র। ইট মে ইভেন কলাপস। যতই বড় বড় কথা আমরা বলি না কেন, আমেরিকান যুক্তরাষ্ট্র ইভেন পলিটিক্যালি স্প্লিটেড। ওদের প্রেসিডেন্ট অভ্যুত্থান করতে গেছিল হোয়াইট হাউসে, নাকি ট্রাম্প মশাই অভ্যুত্থান করতে গেছিল হোয়াইট হাউসে। তো লম্বা যুদ্ধ চালাবার ক্যাপাসিটিতে মার্কিন যুক্তরাষ্ট্র নাই এবং ইউরোপের সেই গার্ডসও নাই। ফলে এই জিও স্ট্র্যাটেজিক এই যেটা তরল যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আগামী দিনে কী হতে পারে এটা আমাদেরকে ভাবতে হবে। এর ব্যাপারে আমার নিজের যে খুব পরিষ্কার আমি বুঝে উঠতে পারছি এখন, এটা আমি আপনাদের কাছে দাবি করবো না। তো দুই একটা পয়েন্ট আপনাদেরকে বলতে পারি। একটা হলো যে মেবি আউট প্রুভ রং, আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গ্রিপ ইন্ডিয়ার উপরে, স্পেশালি তার অন্যান্য সিকিউরিটি অ্যাপারেটাসের উপরে, তার যে ডিফেন্স ট্রিটি মিলে যেটা হয়েছে, এবং তার যে ডায়াসপোরা, প্রো আমেরিকান ডায়াসপোরা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, হিউজ ভারতীয়, তার নিজস্ব স্বার্থে ক্লাস ইন্টারেস্টের কারণে এই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই থাকবে। যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত তাকে দুনামনা একটা ভাব তার থাকবে। রাশিয়া বনাম আপনার কী বলে চীন, রাশিয়া, এই দোদুল্যমানতা থাকবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই দোদুল্যমানতাটা তার খুব সহজে যে যাবে তাও না, কিন্তু এন্ড অফ দ্য ডে তার যে লিনিংটা, তার যে নির্ভরশীলতা, সেটা আপনার থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। ইউএসএ, ইসরায়েল এবং ইন্ডিয়া, তার যে ডিফেন্স যে ইন্টিগ্রেশনটা ঘটেছে গত কয়েক দশকে, এটা অনেক ডিপ লেভেলে। ইভেন ইন্ডিয়ান এগ্রিকালচারও ইসরায়েলি এগ্রিকালচারের বিপুল প্রভাব আছে, ইনভেস্টমেন্টও আছে। এটা হচ্ছে আমার ধারণা। আমি জানি না, হয়তো আমাদের সেটা আমার একটা মানে কিছুটা অনুমান নির্ভর কথাটা বলছি। ইন্ডিয়ার মধ্যে ডিফিকাল্ট এটা বলা। চীনের সঙ্গে ইন্ডিয়াতে এখনও পর্যন্ত বর্ডার ডিসপিউট আছে, শেষ হয়নি। এবং এই বর্ডার ডিসপিউটটা ইন্ডিয়া আমেরিকা লাগাতেও চায়। ইন্ডিয়ার সঙ্গে বর্ডার ডিসপিউট চীনের সঙ্গে লাগুক, এটা আবার ইউএসএ চায়, যাতে ইন্ডিয়াকে ভালোভাবে আপনার সে তার কাছে পেতে যায়। কারণ সোভিয়েত রাশিয়ার সঙ্গে তার যে কানেকশনকে বন্ধ করতে হলে ইন্ডিয়াকে চীনের সঙ্গে একটা কোনো না কোনো ঝামেলার মধ্যে তাকে ঢুকাতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে জিও স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়াকে রাশিয়ার জন্য খুব এসেন্সিয়াল। আনসার ইজ ইয়েস। এখন পর্যন্ত গ্যাস, তেল, ইকোনমিক, জিও স্ট্র্যাটেজিক আকার জায়গাতে গুরুত্বপূর্ণ, কিন্তু পলিটিক্যালি না। কী হলো? কিন্তু পলিটিক্যালি না, পলিটিক্যালি না। রাশিয়ার কাছে পাকিস্তান ইম্পর্টেন্ট বেশি নাকি? রাশিয়া তো পাকিস্তান তো কখনো অত ঘনিষ্ঠতা ছিল না। তো করে যে একটা আমাদের হাতে আধা ঘন্টা শেষ করে আচ্ছা হ্যাঁ রাশিয়া সেটা না। প্রথম কথা হচ্ছে ইমরান খানের যে মুভটা ছিল, ইমরান তো মার্কিন যুক্তরাষ্ট্রের হেজিমনি থেকে বেরিয়ে আসতে চাইছে। বেরিয়ে আসার পেছনে যদি আমার জিও স্ট্র্যাটেজি আগের আলোচনাটা বুঝেন, আমি মনে করি যে এই ধরনের দেশগুলোর নেতারা তারা ইউরেশিয়াকে যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আটলান্টিস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিপেন্ডেন্টলি তাকে মুভ করতে হবে। এই ল্যান্ডটাকে ইন্টারাকশনটাকে করে কানেক্টিভিটির মধ্যে তাকে থাকতে হবে। এটাই তার ইকোনমিক ডেভেলপমেন্ট প্রসপারিটির পথ। তার বিভিন্ন ইডিওলজিক্যাল লড়াই সংগ্রাম এর মধ্যে সম্পন্ন করতে হবে। এটা ব্যাপারে কম বেশি ইমরানের মধ্যে দেখে তার বিভিন্ন লেখা বক্তব্য তেমন হচ্ছে
সাবস্ক্রাইবস টু দোজ কাইন্ডস অফ আইডিয়াস। ফলে সে প্রো রাশিয়ান একটা পজিশন সে নিতে পারে। এই প্রো রাশিয়ান পজিশন নেওয়ার জন্য তার জন্য খুবই সহজ ইন্ডিয়ার চেয়েও, কারণ এটা এসেন্সিয়ালি তার কাছে এটা প্রো রাশিয়ান এবং প্রো চাইনিজ পজিশন না। একটা ইন্ডিয়া একটা এবং পাকিস্তানের যে বর্তমান যে বড় ধরনের ক্রাইসিস, এই পাকিস্তান যদি বড় ধরনের ক্রাইসিস থেকে সে কাটিয়ে উঠতে পারে, তাহলে উজবেকিস্তান পাকিস্তান মিলে এদিককার যদি একটা আপনার বলয় তৈরি করা যায়, ইকোনমিক ডেভেলপমেন্টের বলয় তৈরি করা যায়, এটা এই ইউরেশিয়ান এই রাশিয়ান চাইনিজ বলয়ের মধ্যে থাকবে। কিন্তু এটা অনেক বেশি এখন নির্ভর করবে কাজাখস্তানে, যেটা মোর প্রো আমেরিকান প্রো ইউরোপিয়ান একটা মুভমেন্টগুলো আছে, এটা কতটুকু কাজাখস্তানের ইন্টারনাল পলিটিক্সটা আপনি কী করি আপনার ডেভেলপ। সিল্ক রুটের অংশ হওয়ার কারণে পাকিস্তানকে চায়না বা রাশিয়া এদের কাছে পাকিস্তানের গুরুত্বটা ইন এ সেন্স ইন্ডিয়ার চেয়েও বেশি। কারণ হচ্ছে যে ওদের রূপটা দেখা গেছে যে পাকিস্তানকে তারা ধরেই পাকিস্তানকে ডিফারেন্টলি ইভেন সিকিউরিটির দিক থেকেও আপনি যদি রাশিয়া এবং চীন সিকিউরিটির দিক থেকেও এখন পাকিস্তানকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, কিন্তু পাকিস্তানের আর্মির মধ্যে স্প্লিট ডিভিশন আছে, সিরিয়াস ডিভিশন আছে। তারা এখনও প্রো আমেরিকান থাকতে চায়, ভাড়া কাটতে চায়, মানে মার্সেনারির ভূমিকাটা তারা পালন করতে চায়। ফলে ইমরান খান এটাকে মোকাবেলা করতে হবে পলিটিক্স দ্বারা, সে পারবে কিনা আমরা জানি না, বাট দ্যাট স্ট্রাগল ইজ দেয়ার ভেরি অবভিয়াস। সেক্ষেত্রে যদি সফল হয়ে যায়, ব্যক্তি ইমরানের খান ব্যাপার নেই, ইমরান খান যদি ধরেন মার্ডার হয়ে গেল, কিন্তু আলটিমেটলি গিয়া চায়না রাশিয়ার তারা জিনিসটাকে আয়ত্ত করার জন্য তো চেষ্টা চালাবে। রাশিয়া এবং চীন যদি এই ক্ষেত্রে স্ট্রিক্ট যদি না হতো এবং সতর্ক না হতো, ইমরান খান তো বহুত আগে মার্ডার হয়ে যাওয়া করেছে। ওকে ওকে, এটা আমার কাছে মনে হয় যে এটা আমার ধারণা, যেহেতু আমরা অনুমানের কথা বলতেছি খুব কাজ, আমার খালি এমনি মনে হয় যে এটা যখন সে মোবিলাইজ করলো জনগণকে, তার যে সাপোর্ট বেসটা দেখলাম আমরা, সাপোর্ট বেসের দেখাটা নতুন ঘটনা, ইটস এ নিউ ফেনোমেন। ঠিক আছে, এটা নতুন ফেনোমেন, এটা আমরা দেখি নাই পাকিস্তানে। এটা এই প্রথমে সাপোর্ট বেসটা অবভিয়াসলি পাকিস্তানের জনগণ সেনাবাহিনীকে দায়ী করছে। সেনাবাহিনী এখানে খুব একটা সাহস করবে কিনা আমি শিওর না। জি ভাই, আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনার আলোচনা এবং পয়েন্টটাকে বুঝে নেওয়ার জন্য আমার কিছু নিশ্চয়ই প্রশ্ন করবো, যেটা জাস্ট বুঝে নেওয়া। জি নিশ্চয় ভাই, আমি বুঝতে পারবো। আর তারপরে আমি বাংলাদেশের জন্য এই যে টোটাল ডিসকোর্সটা আপনি দিলেন, এটার ইমপ্লিকেশনসগুলো একটু স্পেসিফিক্যালি যদি আপনি বলেন, এখন আমাদের যে ক্রাইসিসগুলো চলছে তার আলোকে মানে সেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে এই ইউক্রেন যুদ্ধের মাধ্যমে যে একটা নতুন বিশ্ব মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, সেইখানে বাংলাদেশ কীভাবে রোল প্লে করবে, সেই জায়গায় আমি একটা প্রশ্ন থাকবে। তো প্রথমে আপনি যে পয়েন্টটা দিচ্ছিলেন, সেখানে আমরা অনেকগুলো কিছু কিছু অপরিচিত এবং অল্প পরিচিত কিছু তথ্য পাচ্ছিলাম, যার মধ্যে একটা ছিল যে ধরুন আপনি বলছিলেন যে পাকিস্তানের যে দুই প্রদেশে বিভক্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্ট্র্যাটেজিক পরিকল্পনার। না 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 এটা বলিনি, সেটাই আমি সরি না, ডেফিনেটলি আমিও ওটা আমাদের সহমত ভেবে বলিনি। ক্যাপিটালিস্ট যখন ভাগ হয়ে যায়, তখন ভারত ফলো করে কি, তাদের একটা সমাজতান্ত্রিক পথ ফলো করে, মার্কিন যুক্তরাষ্ট্র ফলো করে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের পথ। তারই কন্ট্রাডিকশন আকারে দুই পাকিস্তানের দুই উইঙ্গের এই সমস্যাটা আমরা দেখছি। ইট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট। এই ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টটা কারা সাপোর্ট করেছিল? সাপোর্ট করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র হোল হার্টেড। এটা কি বুঝতে পারছে? রাইট, এটা ষড়যন্ত্র না, মার্কিন যুক্তরাষ্ট্র বিলিভ ইন ক্যাপিটালিজম, তারা কমিউনিজমকে ঠেকাবার না, আমি ষড়যন্ত্র বলছি না, কিন্তু 6 দফা পরিকল্পনার পেছনে তাদের কোনো বড় কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল না, এবং আপত্তি থাকার তো কোনো কারণ নেই। আমি আইয়ুব খানের একটা আলোচনা পেয়েছিলাম, তো তাতে উনি বলেছিলেন যে ইস্ট পাকিস্তান যে আলাদা হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু ওনারা ফেট অ্যাকমপ্লি হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, কিন্তু এটা এইভাবে হবে সেটা হয়তো তারা প্রেডিক্ট করতে পারেন না। রাইট,
তো এটা একটা গেল। তারপরে আমরা যেটা দেখলাম যে বিজনেস স্কিল পরিকল্পনা বা কিসিঞ্জারের যে কথাগুলো আপনি বলছেন, সেগুলোর ভেতর দিয়ে যে কোল্ড ওয়ার যে ডিভিশন, এবং সেখানে আমরা দেখলাম যে 3টা সেন্টার ডেভেলপ করেছিল। একটা হচ্ছে আমেরিকান ওয়েস্টার্ন লিবারাল একটা ডোমেইন, আর তার এগেনস্টে রাশিয়ান বা সোভিয়েত ইউনিয়ন একটা ডোমেইন ছিল, আর পাশাপাশি চাইনিজ একটা। তো কিসিঞ্জারের বোধহয় ব্রেক থ্রুটা ওইখানেই, যে সে চায়না এবং রাশিয়ার এই ব্যাপারটাকে এক হতে না দিয়ে সেখানে স্প্লিট করে দিয়ে ওয়েস্টার্ন ডমিনেন্স, ওয়েস্টার্ন হেজিমনিকে অনেকটা আনচ্যালেঞ্জড করে ফেলেছিল বা একটা সুবিধা নিতে চেয়েছিল। আচ্ছা, তো সেইটারই কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের 71-এর উপরেও পড়েছে বড় আকারে। তো যাই হোক, তো সেটা হয়ে শেষ পর্যন্ত শেখ মুজিবের যে ঘটনাগুলো আপনি বললেন, সেখানেও আমরা দেখতে পেলাম যে তার যে পরিণতিটা এবং ভুট্টোরও যে পরিণতি, এগুলো কিন্তু ওগুলোর সঙ্গে জড়িত, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আমি সর্বশেষ প্রশ্নটা ওখানে আসতে চাই যে এগুলোকে ইন্টারপোলেট করে এখন আমরা সামনের দিকে যদি বাংলাদেশের রাজনৈতিক একটা ভবিষ্যৎ নির্মাণ করতে চাই, তাহলে যে বিভিন্ন মেরু যেগুলো আগে থেকেই ছিল আর নতুন নতুন মেরু যে তৈরি হচ্ছে, আমরা কোনটার সাথে কিরকম ভাবে রিলেশন করতে পারি? এইটার সঙ্গে জাস্ট একটা ছোট্ট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি আমেরিকান স্ট্র্যাটেজিস্টদের অনেকের প্রসঙ্গ নিয়ে আসেন। তো আলতাফ পারভেজ ভাইয়ের একটা লেখা থেকে প্রথম জানতে পারলাম যে পুতিন সাহেবেরও এরকম আপনার স্ট্র্যাটেজিস্ট আছে, আলেকজান্ডার দুগিন বা এই ধরনের। এবং পরে দেখলাম যে ওনাদের আসলে অনেক কাজ এবং ওনাদের অনেক টেক্সট, অনেক চর্চা আছে। তো এই মার্কিন প্রেক্ষাপটটা মার্কিনদের আপনার কাছ থেকে জানতে পারলাম, এটা রাশিয়ানরা আসলে এই ইয়েটা কীভাবে চিন্তা করে, মানে এই স্ট্র্যাটেজিস্টের ইমপ্লিকেশনসগুলো, তার যে সাজেশনসগুলো, সেটা কীভাবে নেয় এবং সেগুলো কী আসলে সেটা কীভাবে চায়। আপনারা তো বক্তব্যে আসছে, কিন্তু একজন এই স্ট্র্যাটেজিস্ট বা থিওরিস্ট হিসাবে এটা আসলে ইমপ্লিকেশনস কীভাবে আমরা প্রয়োগগুলো কীভাবে দিই? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ভাই, ওটা ভাই আপনাকে প্রথম বলি। আমি প্রথম দিকে আমি চেষ্টা করছি আপনাদেরকে যেটা বেশি ফোকাস করতে, সেটা হলো যে যেই ঘটনাগুলো হিস্ট্রিতে ঘটেছে এগুলো ভূ স্ট্র্যাটেজিক তৎপরতার বাইরে ঘটেনি। ঠিক আছে তো? ওকে, তাহলে আমাদের এখানে আমার উদ্দেশ্য হচ্ছে, আমাদের এখানে প্রথমত রাজনৈতিক চিন্তা চেতনা যারা করেন তাদেরকেও বুঝতে হবে যে ভূ রাজনৈতিক প্রসঙ্গ বাদ দিয়ে স্থানীয় কোনো রাজনৈতিক রণকৌশল বা রণনীতি তৈরি করা যাবে না। এটাকে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, কোনটা পসিবল হবে না, কি আপনি করবেন কি আপনি করবেন না। কিন্তু আমরা সেক্ষেত্রে খুবই এখন অপরিণত অবস্থায় আছি। আমাদের আগের জেনারেশনটা কিন্তু সেই থেকে এত অপরিণত ছিল না। তারা এই ক্ষেত্রে তাদের কোনো হেজিটেশনও ছিল না। তারা ষড়যন্ত্র তত্ত্ব সব কিছু ষড়যন্ত্র আবিষ্কার করতো না। তারা বললে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলতো, কোথায় আমি একমত, কোথায় আমি দ্বিমত কথা বললে সেই স্বচ্ছতাটুকু আমরা পরবর্তীকে আসে নাই। যেহেতু যে কোনো ধরনের কনস্পিটোরিয়াল এক্সপ্লেনেশন অফ হিস্ট্রি এটা বুদ্ধিবৃত্তিক অলসতা, আমাদের অনেক তথ্যের অভাব থাকতে পারে, আমরা তো বুঝতে না পারি, সময় দিতে হবে, আমাদের উত্তর হবে। সেজন্য এটা হলো এক নম্বর। এখন বাংলাদেশে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বোঝা, সেটা হলো যে আমরা এই যে নতুন যে ভূরাজনৈতিক রূপান্তরটা ঘটছে, এর ফাইনাল পরিণতিটা কী দাঁড়ায়, এটা বোঝা ছাড়া তো আমরা আসলে এরপরে কী করে পরিষ্কার করে বলতে পারছি না। এটা আমার এক কথা। তবু তারা এই কিছু সাজেশন আমি হয়তো দিতে পারি, আলোচনা করতে পারি আমাদের মধ্যে। এটা আমরা হয়তো পরবর্তীকে আমরা দেখবো যে আদৌ আমার এই অ্যাজাম্পশনগুলো ঠিক আছে কিনা। আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা হলো যে এক নাম্বার, রাশিয়ান স্ট্র্যাটেজিটা স্পেশালি আফটার 1991 মানে স্নায়ুযুদ্ধের পরে স্ট্র্যাটেজি একটাই ছিল, ঠিক না, যেটা আলতাফের লেখাতে আলতাফ সঠিক বলেন নাই, কেউ তাকে আর মনোযোগ দিয়ে পড়তে হতো, হলে সেটা বুঝতো। আমার তো ঘনিষ্ঠ বন্ধু ফলে হয়তো কথা বলে আমি বুঝাতে পারবো। কিন্তু মূল জিনিসটা হচ্ছে এই যে রাশিয়ান স্ট্র্যাটেজি ওয়াজ অলওয়েজ ছিল তাদের সিকিউরিটি। কারণ ওরা ভেঙে পড়ে, ওরা তো ভেঙে গেছে একটা এম্পায়ার, ঠিক না? ভেঙে যাওয়ার পরে তাদের প্রধান কনসার্নটা ছিল তার নিজের সিকিউরিটি। আর আজকের সময় পাবো না, কিন্তু আপনাদের যদি ফিরে যাবেন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের বোঝার জন্য ইজি ডিটেলে যারা আগ্রহী, আমি তো বলবো যে ভাই এবং তোমাদের যেটা পড়া হতো, চীন এবং রাশিয়ার
ফেব্রুয়ারি 4 তারিখের যে জয়েন্ট স্টেটমেন্ট, একদম লাইন বাই লাইন তোমাদের পড়া উচিত। না পারলে আমার কাছে আসবে, আমি তোকে লাইন বাই লাইনটা কী কী ইমপ্লিকেশন পরে ঠান্ডা মতো আলোচনা করবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা যুদ্ধের এই যে অপারেশন, স্পেশাল মিলিটারি অপারেশন শুরু হওয়ার আগে চীন এবং রাশিয়া একসঙ্গে যেই স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা একটা লাইন বলেছে যে আমাদের কর্পোরেশনটা এমনই, এর কোনো লিমিট নেই। এই প্রথম কিন্তু আমরা এরকম একটা আন্তর্জাতিক ঘোষণা দেখলাম স্ট্র্যাটেজিক ক্ষেত্রে, যেখানে তারা বলছে আমাদের সহযোগিতার কোনো লিমিট নেই, সব ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। সো লিটারেলি দুটো পুরনো কমিউনিস্ট দেশ তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই যে সিঙ্গেল ওয়ার্ল্ড অর্ডার, এই যে হ্যাঁ, এইটাকে তারা কনফ্রন্ট করবেই। এইখানে ঢুকে গেছি আমরা। এটা আমার এই কথাটা বুঝতে পারছেন সবাই? এই সাদ্দাম, এটা খুব গুরুত্ব, এটা বুঝতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ যে এইটার ক্ষেত্রে এই লড়াইটা কিন্তু কমবে না, এটা ইন্টেন্সিটি বাড়বে ক্রমশ, এবং এটার পক্ষে আর অন্যান্য দেশগুলো ক্রমশ এর সঙ্গে যুক্ত হবে। এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ধীরে ধীরে কিন্তু আপনার এই একা হয়ে যাবে। এখন কিন্তু রাশিয়াকে একা বলে তারা হাততালি দিচ্ছে, কিন্তু রাশিয়া কিন্তু খুব একা না। রাশিয়ার পক্ষে কিন্তু পুরো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, আফ্রিকান কান্ট্রিজ, চীনের পেছনে এই কান্ট্রিগুলো কিন্তু এটা আছে। কারণ কেউই চায় না যে একটা এই কোল্ড ওয়ারের পরে এইরকম একটা ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আমেরিকান এক্সেপশনালিজম, মানে আমেরিকান যা করে এটা হলো বিশ্ব ব্যবস্থা, অন্যদেরটা সে মানবে না, তার মধ্যে সে করে যাবে, এটা কেউ চায় না। তারা একটা গ্লোবাল একটা অর্ডার চায়, যেটা রুল বেস সিস্টেম তারা করতে গেছে। এতে তার কোনো আপত্তি নেই, সেটা আপনার এভরিবডি চায়, ইভেন ইন্ডিয়া ওটা চায়। এটা রুল বেস সিস্টেম ইজ ফাইন। আমাদের জন্য সে রুল বেস সিস্টেমটা ভালো কি মন্দ এটাতে বলে আলোচনা করে লাভ নাই, কারণ আমরা তো এখন ওই জায়গায় পৌঁছি না, নিজেরাই সেভ করতে পারি না, তো ওটা প্রশ্ন করে লাভ নেই। তবে রুল বেস সিস্টেমটা থাকলে আমাদের জন্য বেটার। আমাদের জন্য যে যে ডিসিশনটাকে নিতে হবে সেটা হলো যে আসলে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়া এবং চায়নার পরিপ্রেক্ষিতে আমাদের সম্পর্ক রচনা করার পদ্ধতিটা কী হবে। ইন্ডিয়া এবং চায়না উভয়ই কিন্তু একদিকে আপনার চাইতেছে একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় দাঁড়িয়ে তারা একটা তাদের পুরনো যে দ্বন্দ্ব, যে স্ট্যাটাসকো, এটাকে রেখে তারা ওই ইউরেশিয়ার জায়গায় তারা কাজ করে যেতে। ইন্ডিয়া যে আমরা উপরেরটা খাবো, নিচেরটাও খাবো, এটা তাদের স্ট্র্যাটেজির মূল জায়গা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে সম্পর্ক, এটাও তারা রাখতে চায়, এটাকে নষ্ট করতে চায় না। আবার একই সঙ্গে তারা কী করতে চাইছে, চীনের সঙ্গে তারা এমন কোনো দ্বন্দ্ব জড়াতে চায় না যাতে ইউরেশিয়াতে তাদের যে ইকোনমিক যে ইন্টারেস্টটা তাদের গ্রো করেছে, এটা তারা যেন তারা না হারায়। এখন এক্ষেত্রে ইন্ডিয়া আসলে কী করবে এটা আমরা এই মুহূর্তে বুঝবো না, বুঝবো যখন তারা কোয়াড থেকে বেরিয়ে আসে। কোয়াড তো আমরা জানি না, তারা যদি আদৌ কোয়াড থেকে বেরিয়ে আসে কিনা বা কোয়াডে তাদের রোল কী হয়, এটা দ্বারাই আমরা বুঝবো এন্ড অফ দ্য ডে তারা কী করতে চায়। ঠিক আছে, তাহলে আসে আমার প্রশ্নটা আমি আর সেকেন্ড আমি আলতাফেরটা খুব ক্রিটিক্যালি মনোযোগ দিয়ে পড়ি নেই। ওর তথ্যের এবং আর্গুমেন্টের ভিত্তিটা এসেনশিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের যারা লেখালেখি করে ওরাই। আমি এটা খুব সহজ করা, রাশিয়া যুদ্ধ করে ঠিক করে নেয়, রাশিয়া একটা ফ্যাসিস্ট কান্ট্রি, রাশিয়ার মধ্যে দুগিন একটা খারাপ লোক। কারণ দুগিনকে বুঝতে হলে আপনার তো হাইডেগার পড়ে আসতে হবে। কারণ দুগিন তো রাশিয়ান ফিলোসফার হলো, দুগিন তো পাওয়ারফুল থিঙ্কার, এবং সে পাওয়ারফুল থিঙ্কার আকারে সে কী বলতেছে, দুগিন বলতেছে যে এই পর্যন্ত মানব ইতিহাসের তিনটা যে ইডিওলজি আছে, লিবারালিজম, তারপরে কি কমিউনিজম, ফ্যাসিজম, এই তিনটা ইডিওলজি যে কম্পিটিং করেছে, এই কম্পিট করার ফলে এই তিনটা ইডিওলজিও মানব জাতিকে কোনো সঠিক কৌশল নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। এই তিনটা, এখন আমাদের একটা ফোর্থ ইডিওলজি লাগবে যাতে আমাদের মতো দেশগুলো এখান থেকে বেরিয়ে আসতে পারে সিচুয়েশনের কাছ থেকে। তাহলে বেরিয়ে আসতে হলে আমাদের কী করতে হবে? তখন তার প্রথম প্রস্তাবটা হচ্ছে যে লিবারালিজমের বিরোধী সে, যে লিবারালিজম আমাদের মতো দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের কোনো একটা সামষ্টিক কোনো জিও স্ট্র্যাটেজিক স্বার্থ ডেভেলপ করা যায় না এটার দ্বারা, এবং আমরা আসলে আমাদের কোনো রাজনৈতিক নীতি ঠিক করতে পারি না। ফলে আমাদেরকে এই পজিশনটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে এই নিজেদের ট্র্যাডিশন, আমাদের হিস্ট্রি,
নিয়ে আমাদেরকে একটা সামষ্টিক স্বার্থকে তুলে ধরা এবং সামষ্টিক স্বার্থকে ডিফেন্ড করাটাই এখন প্রধান কাজ। এটা খুবই সাবস্টেন্টিভ এবং খুব জেনুইন একটা আর্গুমেন্ট, এবং এটার পক্ষে, এটা বলে শেষ থামছে না, কিন্তু এটার পক্ষে সে আলোচনা করছে, সে বিভিন্ন রকম দার্শনিকদের, তাই এইখানকার বর্তমান সময়ের দার্শনিকদের বিভিন্ন রকম কিছু আলোচনা করেছে। আমি যেহেতু যতটুকু পেরেছি 2-3 দিন তো আলোচনা করেছি, আমি কদিন সুযোগ পেলে আপনাদেরকে মানে দুদিনের যে অবজারভেশন এই পুরো ইউক্রেন সম্পর্কে এটা চেষ্টা করবো লিখে বুঝাতে, তাহলে আমরা হয়তো বা আপনি আরও এই ব্যাপারটা আরও ডিটেলে যাবেন। ওটা একটু ফিলোসফিক্যাল হবে বলে এখানে আমরা এখন ডিটেল আলোচনার দরকার নেই।